এইটা একটা লম্বা গল্প। এইটা আমি প্রথমেই বলব যে এটা এসেছে নিজের কনফিডেন্স থেকে। যে আমি যেই কাজটাই করতাম, সেটাতে আমার খুব যত্ন থাকতো। এই জিনিসটা আমি নিজের ক্ষেত্রে কেন এপ্লাই করছি না? সো আমার এই স্কিলটা কেন আমি অন্যের পিছনেই দিয়ে দিচ্ছি? ক্রাফটিং এর মূল ব্যাপার হচ্ছে কাঁচামাল, মানে উপাদান। এইটা একটা বড় ক্রাইসিস ছিল। সো এগুলি যে কোথায় পাবো আমি তখন জানতাম না। আমি খুব ডিটেইল পছন্দ করি। যেমন ধরেন প্রকৃতির যে ডিটেইলিংগুলি আছে, ঘাস ফুল পছন্দ করি আমি। পাথরটা হচ্ছে নেচারের সবচেয়ে পুরনো টেক্সচার বহন করে। এটা অনেক ইউনিক। কাকের এটা নিয়ে একটু কিছু বলেন আচ্ছা, তো ভাইয়া। কাকের এটা আমার মালাটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। এটা আমি আসলে কোথাও দেখিনি ট্রুলি। ওকে, আসলে কোনোটাকে আপনি একপাক্ষিক ধরতে পারবেন না কিংবা কোনোটাকে বাদ দিতে পারবেন না। আমি খুবই র্যান্ডম, মানে পকেট খরচ যেটাকে বলে। সো মানে একদম শূন্য থেকে শুরু করে একদম আজকে শূন্য এই শূন্য পর্যায়ে, থেকে, রাইট? হ্যাঁ। ওই টাকার প্রথমত যেটা আসবে, যে প্রথমত হয়তো টাকা কাজে লাগছে না, কিন্তু সময় দিতে হবে আপনাকে। আমি জানি আমার কাস্টমার বেস কি পছন্দ করে, কিংবা আমি আমার কাস্টমার বেসকে কি দিতে চাই। সো এটা নিয়ে আমাকে ভাবতে হয়। বরং আমি প্রথমে একটা কাস্টমার বেস তৈরি করব, যে আমি পার্সোনাল অর্ণব, আমি এই কাজগুলি করি। আমি পাথর পছন্দ করি। এবার দেখুন আমি পাথর দিয়ে কি করি। সো আমার একটা ধরেন কাস্টমার বেস যখন জানবে, ওকে ফাইন, উনি এই প্রোডাক্ট দিয়ে এই জিনিস তৈরি করে। সো কফি লাভারদের হ্যাঁ, জন্য তাদের একদম। জন্য হচ্ছে কফি বিন দিয়ে এটা তৈরি করা হয়েছে। একদম একদম অরিজিনাল। একদম আসল কফি বিন ওয়াও, দিয়ে। দ্যাটস শেল বা বাটারফ্লাই, ফ্লাওয়ার্স, এগুলি তো ইউনিক পিস। মানে আপনি যেটা এক পিস পাচ্ছেন সেটা আপনারই, মানে এইটার আর সেকেন্ড ভার্সন তৈরি হয় না। টিম মেম্বারদের সিলেকশনটা আসলে খুবই জরুরি। এই যে এক্সপেরিমেন্ট, এই যে দশম শেপটা আমার পছন্দ হয়েছে। মানে আই ফিল লাইক ওকে ফাইন, এইটা ভালো লাগছে। সো আমার এই খুঁতখুঁতিটা যতক্ষণ থাকবে, তো আমার এক্সপেরিমেন্ট বেটার ততক্ষণ। কিছু দিতে পারবেন। এক্স্যাক্টলি। আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমার যারা অডিয়েন্স থাকবে, আমার যারা ক্রেতা থাকবে, আমি তাদেরকে কানেক্ট করতে চাই আমার প্রোডাক্টের মাধ্যমে। খুবই কমনলি হয়, মানে আমাদের কাছে এই ধরনের রিকোয়েস্ট প্রায় গিফট প্রতিদিনই, গিফটের হ্যাঁ, জন্য অনেক। হ্যাঁ, প্রায় আপনাদের প্রতিদিনই আসে। আইটেমগুলো গিফট হুম। আইটেমের জন্য। আমার কি ভালো লাগে এবং সেটা আমি পারছি কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আমার বাবা আমাকে যেটা বলতো এতদিন, এটা আসলে আমার পছন্দ না। আমার পছন্দটা ভিন্ন। সো আমি ওটা নিয়েই কাজ করতে চাই, ওটা নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। সো দ্যাটস ইট। ভার্সিটি থেকে পাশ করার পরেই যে একটা ব্যবসা শুরু করবে, এটা নাও হতে পারে। আপনি একটা চাকরিতে জয়েন করেন, পাশাপাশি এটা ছোট করে একটা ছোট বিজনেস বিজনেস। আইডিয়া হচ্ছে আপনি ভাবতে থাকেন। 5 বছর পরে আমার হাতে একটা ক্যামেরা থাকবে, আহ, আমি আলাস্কায় থাকবো। আমি যেটা করি, অটো একটা কানেকশন আছে, রাইট, আপনার হ্যাঁ, আমি সাথে? আমি ইন্টেনশনালি যেটা করি, নেচারে গেলে আমি হচ্ছে অফলাইন থাকি। আমি আচ্ছা। ফোন কম টিপি। ওদের কথা হচ্ছে আপনি একটা কর্পোরেট সেক্টর থেকে এসে এখন মালা বাঁধতেছেন, পুঁথি এটা তার পুঁথি। বুঝবে না যে আপনার প্যাশনের সো জায়গায় এটা। আমার যে দৃষ্টিভঙ্গি কোথায় ছিল, কিংবা আমি কি দেখতে পাচ্ছি, এইটা তো তারা দেখতো না। টাকা না থাকা ব্যর্থতা না আমার কাছে। আমার কাছে ব্যর্থতা হচ্ছে আমি সহজ থাকতে না পারা। যেমন ধরেন আমি যদি পজিটিভলি একটা জিনিস ভাবি, সেটার জন্য আমার গত 3 বছরের 5 বছরের প্র্যাকটিস। যে টাকা আসলেই যদি একটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তার মানে আসলে তার বিহেভিয়ার ওইটা ছিলই না। সেটা যদি 1 লাখ কাস্টমার হয়, আমি জানি সেটা আমি কিভাবে ডিল করব। সো এই যে আমি জানি, দ্যাটস দ্য ফ্যাক্ট। তাকে কোনো রিগ্রেট নেই, কারণ আমি আমার লাইফে এখন পর্যন্ত যা করেছি, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজের ডিসিশনে করেছি। একাকিত্বের জায়গাটা হচ্ছে যখন আপনি বড় পরিসরে কাজ করতে চাইবেন, টাকার প্রয়োজন পড়বে, টাকা পাবেন না। পাবেন না মানে পাবেন না। প্রায়োরিটি ওয়াইজ আমি আসলে সেট করি কোথায় কতক্ষণ সময় মানুষের সাথে মিশতে পারা, মানুষের সাথে কমিউনিকেশন স্কিল যেটাকে বলবো আমি। আমার বন্ধুদের কাছে অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে আমার, কিন্তু আমার কাছে কিন্তু আমার কোনো ব্যাড হ্যাবিট নাই। আমি যা করি খুব আনন্দ নিয়ে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অন্টারপ্রেনার নিউজ প্রেজেন্ট রোড টু রাইস প্রোগ্রামে আমি নুসরাত নীতি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মিসবাউল হাসান অর্ণব ভাইয়া। ভাইয়ার সাথে আজকে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, সবাই সাথেই থাকবেন। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া শুরুতে একটু জানতে চাইবো যে এই যে বিজনেস শুরু করার আইডিয়াটা মাথায় হুম। কিভাবে এলো? এইটা একটা লম্বা গল্প। এইটা আমি প্রথমেই বলবো যে এটা এসেছে নিজের কনফিডেন্স থেকে। যে আমি যেই কাজটাই করতাম, সেটাতে আমার খুব যত্ন থাকতো। আমি আমি একটা লম্বা সময় চাকরিতে কাটিয়েছি।
সো আমি যতগুলো সেক্টরে কাজ করেছি খুবই যত্ন সহকারে কাজটা করেছি। তো কাজের প্রতি যে আমার এই প্যাশনটা, এইটাকে আমি পরবর্তীতে এটা নিয়েই ভাবি যে ওকে ফাইন, এই জিনিসটা আমি নিজের ক্ষেত্রে কেন অ্যাপ্লাই করছি না। সো আমার এই স্কিলটা কেন আমি অন্যের পিছনেই দিয়ে দিচ্ছি সবসময়। আপনার ব্র্যান্ডের নামটা আমি বলিনি, বিকজ আমি চাচ্ছি যে আপনার ব্র্যান্ডের নামটা আপনি একটু সবার সামনে বলেন। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে মানব। আমার বেসিক্যালি ২টা প্রতিষ্ঠান। একটা হচ্ছে মানব, যেটা জুয়েলারি আইটেম নিয়ে কাজ করে, হ্যান্ডমেড জুয়েলারি। আরেকটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে শয় ব শ, যেটা হচ্ছে ক্লোদিং আইটেমস। ইন্ডিগো ব্লু কালার দিয়ে আমরা টাই করে ক্লোদিং আইটেমস তৈরি করি। ভাইয়া, বিজনেসের শুরুর সময় আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং এটা আপনি কিভাবে ফেস করেছেন? আচ্ছা, চ্যালেঞ্জ কয়েক রকমের ছিল। তার মধ্যে একটা ছিল, আমি যেহেতু ইউনিক আইটেম নিয়ে কাজ করতাম, প্লাস আমি যেহেতু ক্রাফটিং করি, সো ক্রাফটিংয়ের মূল ব্যাপার হচ্ছে কাঁচামাল, মানে উপাদান। আমি কি দিয়ে জিনিসটা তৈরি করব, বা আমি যেটা ভাবছি, যে এই ক্রাফটিংটা আমি এটা দিয়ে ভাববো বা এইরকম দেখতে হবে। সো এটার যে ম্যাটেরিয়াল বাংলাদেশে পাওয়া যেত না, বেশিরভাগ ম্যাটেরিয়ালই পাওয়া যেত না। তো এইটা একটা বড় ক্রাইসিস ছিল। সো এগুলি যে কোথায় পাবো আমি তখন জানতাম না। তখন চায়নাতে বা ইন্ডিয়াতে বেশ কিছু জায়গায় হচ্ছে খোঁজাখুঁজি করি আমি। সো এইটা আসলে খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। ভাইয়া, আমি দেখেছি আপনার পেজে খুব ইউনিক প্রোডাক্টস আছে। এই যে এটা ইউনিক প্রোডাক্টস নিয়ে আসার যে আইডিয়াটা, এটা আপনি কিভাবে পেলেন? নর্মালি তো বিজনেস সবাই করে, বাট এই যে ইউনিক প্রোডাক্টস নিয়ে কাজ করা, এই মোটিভেশন আপনার কোথা থেকে এসেছে? ইউনিক প্রোডাক্ট, এইটা আসলে আমার কাছে মনে হয় যে সহজ প্রোডাক্ট। আমি যদি আরেকটু আমার ব্যাকে যাই, আমি খুব ডিটেইল পছন্দ করি। যেমন ধরেন প্রকৃতির যে ডিটেইলিংগুলি আছে, ঘাস ফুল পছন্দ করি আমি। সো যেটা আপনি কোথাও ঘুরতে গেলেন, ঘুরতে গেলে কি হয় যে আপনি শুধু পাহাড় দেখলেন, সাগর দেখলেন, আমি তার মাঝখানে অনেক কিছু আপনি দেখি। কি ন্যাচার লাভার? একদম। আচ্ছা, ন্যাচার লাভার থেকে কি এই আইডিয়াটা এসেছে? আমি মনে করি এটা খুব কানেক্টেড। সো আমি ওখানে একটা শুকনা পাতা পড়ে থাকে, সেটাও আমি পিক করি, সেটাকেও দেখি। সো এই যে প্যাটার্ন, নেচারের যে প্যাটার্ন, সো এটা আমার খুব পছন্দ। নেচারের এই প্যাটার্ন থেকে আমার মনে হয় আমার কাজের একটা ধারা চলে এসেছে আর কি। ওকে, আমরা কি আমাদের অডিয়েন্সকে একটু দেখাতে পারি আপনার প্রোডাক্টসগুলো? হ্যাঁ, শিওর। আমি যেমন এইটা দিয়ে শুরু করতে চাই, এই প্রোডাক্টটা। এইটা বেসিক্যালি পাথরের একটা পেন্ডেন্ট। আমরা পাথর কালেক্ট করি, সেটার উপর ক্রাফটিং করে হচ্ছে পেন্ডেন্ট আকারে তৈরি করি। সো এইটার কেন আমি এটা করি, পাথরটা হচ্ছে নেচারের সবচেয়ে পুরনো টেক্সচার বহন করে। সো আপনি যখন এই পেন্ডেন্টটা ধরবেন, পাথরের টেক্সচারটা আপনি অনুভব করতে পারবেন, একদম ডিরেক্ট যারা নেচারকে। ন্যাচার লাভার তাদের জন্য একটা বেস্ট অপশন এটা। এক্স্যাক্টলি। সো এই পাশে আরও আমি খুবই ব্যতিক্রম ধরনের আইটেম নিয়ে কাজ করি। যেমন এটা হচ্ছে শেলের পেন্ডেন্ট। আমরা আচ্ছা। শেল কালেক্ট করে সেটাকে হচ্ছে ক্রাফটিং করি। ক্রাফটিং করেছেন। সো এটা অনেক ইউনিক। কাকের এটা নিয়ে একটু কিছু বলেন আচ্ছা, তো ভাইয়া। কাকের এটা আমার মালাটা, অনেক ইন্টারেস্টিং লেগেছে। এটা আমি আসলে কোথাও দেখিনি ট্রুলি। এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ইদানিং। একটু কোয়েশ্চেন করব যে এটা নিয়ে কথা বলার আগে, যে আমি আপনার পেজ ভিজিট করার পর আমি দেখেছি মানুষ জিনিসটাকে না পজিটিভলি নিচ্ছে, আবার কেউ নিচ্ছে না। অনেকে কমেন্ট করছে ইটস হারাম। সো এই ব্যাপারে আপনি কি বলতে চান? আচ্ছা, যারা হারাম বলছে বা অনেকেই হচ্ছে জানতে চায়, প্রথমেই জানতে চায় এটা কি আসল নাকি হচ্ছে আর্টিফিশিয়াল। হ্যাঁ। সো যারা হারাম বলছে তারা ভাবছে এটা আসল। ভাই, দেখে কিন্তু আসলে মনে হচ্ছে। আমিও কিন্তু ভেবেছিলাম এটা যে এটা আসলে, আসল। হ্যাঁ, তো আমার রিপ্লাই এটাই হয় যে এটা আসলে আর্টিস্টের সার্থকতা। যে আর্টিস্ট কতটা নিখুঁতভাবে এটা তৈরি করেছে, যার কারণে এটাকে আসল মনে হচ্ছে। এটা So, ভাই দেখে কেউ ধরতে পারবে না যেটা নকল বা আর্টিফিশিয়াল, একদমই আসল মনে হচ্ছে। আই গেস Exactly. এটার জন্যই কমেন্টস গুলো আসে। এবং এটা ভাই কিভাবে করেছেন একটু ডিটেইলস বলেন। এটা হচ্ছে প্রথমত আমরা কালারটা ফিক্স করেছি যে আমরা এই কালারে যেতে চাই, কালার টোনটা। দেন হচ্ছে আমরা চায়নাতে আমাদের যেখান থেকে হচ্ছে আমরা এটা মেড করি, তাদেরকে ডিজাইন পাঠিয়েছি। সো সেখান থেকে এটা তৈরি হয়ে এসেছে। আচ্ছা। আমাদের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে হ্যান্ডমেড, যেটা বাংলাদেশেই তৈরি করতে পারছি আমরা। কিন্তু কিছু উপাদান আছে যেটা এখনো আমরা আনতে পারি না, কিছু কেমিক্যাল আছে যেটা আমরা পারমিশন পাই না পার্সোনালি নিয়ে এটা আসার। পারমিশন লাগে না বাইরে থেকে নিয়ে আসার জন্য? কেমিক্যালের ক্ষেত্রে সেটা তো অবশ্যই পারমিশনের ব্যাপার আছে। আচ্ছা। একটা কোয়েশ্চেন করতে চাই, এটা খুবই একটা, আমি বলবো যে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে টাকা নাকি প্যাশন, আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট? ওকে, আসলে কোনোটাকে আপনি
একপাক্ষিক ধরতে পারবেন না কিংবা কোনোটাকে বাদ দিতে পারবেন না। তবে Right. প্রথমত যদি ব্যবসার বেসিক ধরেন, আমি বলবো প্যাশন। কারণ প্যাশন থাকলে আপনার থেকেই বেসিকটা বিজনেস তৈরি হবে। স্টার্ট হয়, হ্যাঁ, রাইট? স্টার্ট হবে এবং পরবর্তীতে যদি আপনি ব্যবসাটাকে বড় করতে চান, যেমন ধরেন আমি যখন মানব শুরু করেছি, আমি ক্রাফটিং যখন শুরু করি, ওখানে টাকার পরিমাণ খুবই কম ছিল, হয়তো 10 টাকা, 20 টাকা, 50 টাকা। সো কিভাবে সেটা, যে আমি একটা ফুল কিনলাম, ওই ফুলটাকে শুকিয়ে এটা দিয়ে একটা ক্রাফট তৈরি করলাম। এটা আমরা জানতে চাই অডিয়েন্সের সামনে যে আমরা কত টাকা দিয়ে স্টার্ট করেছিলেন আপনি বিজনেসটা? আমি খুবই র্যান্ডম, মানে পকেট খরচ যেটাকে বলে। সো মানে একদম শূন্য থেকে শুরু করে একদম আজকে এই শূন্য পর্যায়ে, থেকে, রাইট? হ্যাঁ। কারণ হচ্ছে আহ, আমি যেহেতু নেচারের এলিমেন্ট নিয়ে কাজ করতাম, সো আমি রাস্তার পাশে একটা ডাল পড়ে আছে সেটাকে কালেক্ট করতাম, একটা পাথর পড়ে আছে সেটাকে কালেক্ট করতাম। সো পরবর্তীতে আমি যেটা করতাম সেটা সেটা হচ্ছে আমি সময় দিতাম ওই ডালটাকে কিংবা ওই পাথরটাকে, ওই মাটিটুকু। বোঝা যায় নেচারের প্রতি আপনার অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। সো আমার ওই টাকার প্রথমত যেটা আসবে, যে প্রথমত হয়তো টাকা কাজে লাগছে না, কিন্তু সময় দিতে হবে আপনাকে। সো ওই সময়টা আমি দিতাম। পরবর্তীতে যেটা হয় যে আমি যদি আমার ব্যবসাটাকে বড় আকারে করতে চাই, তখন তো অবশ্যই টাকার প্রয়োজন আছে। That's আপনার it. কি মনে হয় বিজনেস করতে গেলে টাইম দিতে হয় বিজনেসের পেছনে অনেক বেশি? অবশ্যই বিজনেসের পিছনে টাইমের ব্যাপারটা আসলে ভ্যারি করে, যে আপনি অনেক সময় হয় না যে আমি ধরেন 5 ঘন্টা টাইম দিচ্ছি, রেদার দেন কেউ আবার 1 ঘন্টা টাইম দিচ্ছে, তার 1 ঘন্টা বেশি ওয়ার্কেবল। সো আপনি স্টার্টিং টাইমটা, এর স্ট্রাগলিং টাইমটা কেমন ছিল ভাই? একদম শুরুর দিকে আপনাকে কেউ কি মোটিভেট করেছিল বা নাকি আপনি নিজেই নিজের মোটিভেট হয়ে বিজনেসটা স্টার্ট করেছিলেন? একটু জানতে চাইবো। আচ্ছা, শুরুর দিকের ব্যাপারটা একটু ভিন্ন আমার ক্ষেত্রে। কারণ হচ্ছে আমি তার আগে একটা জব লাইফের ক্যারিয়ার ছিল আমার, আচ্ছা লম্বা ক্যারিয়ার ছিল। সো ওইটা একদম ডিরেক্ট অফ করে আমি হচ্ছে ক্রাফটিংয়ে ঢুকি। এবং জব অফ করে কেন? হ্যাঁ, এটা কিসের জন্য? মানে জব থেকে বিজনেসে কেন নতুন করে শিফট হওয়ার ডিসিশন নিলেন? এটার একটা কারণ আছে। আসলে আমার একটা প্যাশন ছিল, আমি সারা পৃথিবী ঘুরবো। এটা এটা আমার একটা নেশা, যেটা এখনো আছে। ট্যুর লাভার, ইয়া, ট্যুর করতে পছন্দ Yeah. করেন, রাইট? ওকে। ভেরি মাচ। কোথায় কোথায় ঘোরা হয়েছে এখন পর্যন্ত? আমি তো বাংলাদেশের সব জেলা কমপ্লিট আমার। সো আচ্ছা, বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর জায়গা কোনটা? রাঙামাটি আর বান্দরবান? আমি মনে করি বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে সিরাজগঞ্জ। কারণ সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে এত পরিমাণ মাঠ, এবং এক একটা মাঠে এক এক রকম শস্য। আপনি যদি টাইমলি সেখানে যান, ওখানের যে ন্যাচারাল বিউটি, যেটা হ্যান্ডমেড বলা যায়, মানুষ তৈরি করে যে বিউটিটা, এতটা সুন্দর। এবং সিরাজগঞ্জের এমন কোনো মেঠো পথ নাই যেখানে আমি হাঁটিনি। ন্যাচার লাভার আমরা অনেকেই, বাট আমরা কিন্তু ন্যাচার লাভার থেকে যে এত সুন্দর সুন্দর ন্যাচারাল জিনিসপত্র মেক করতে খুব কম মানুষকে দেখেছি। সো একটু জানতে চাইবো ভাই, এভরিডে লাইফে কি কি করা হয়? বিজনেস আর বিজনেসের বাইরে আপনি কিভাবে টাইম স্পেন্ড করেন? আমি প্রতিদিনের সময়টা আসলে নিজেকে বেশি সময় দেই, নিঃসন্দেহে। আমি নিজের জন্য অনেকটুকু সময় রাখি। এটার কারণ হচ্ছে আহ, আমি জানি আমার কাস্টমার বেস কি পছন্দ করে, কিংবা আমি আমার কাস্টমার বেসকে কি দিতে চাই। সো এটা নিয়ে আমাকে ভাবতে হয়। সো প্রতিদিন যেটা হয় যে একসময় হয়তো আমি বন্ধুদের সাথে যে আড্ডাটা দিতাম, সেটা হয়তো এখনো প্রতিদিনের দেওয়া হয় না? এখন দেয়া হয় না, এবং আমি এটা খুবই এনজয় করি। সো হয়তো আড্ডা দেয়া হয়, সপ্তাহে একদিন দেয়া হয়, কিংবা খুবই সার্টেন টাইমে দেয়া হয়। সো আমি নিজেকে সময় দিই এবং এটা নিজের খুবই ভালো, ভাবনাকে নিজের জন্য সময় দিই। সময় রাখা এটা অনেক ইম্পর্ট্যান্ট। ভাইয়া, আপনাকে যদি কেউ বলে যে আপনি একদম শূন্য থেকে শুরু করবেন, তাহলে কি আপনি এখানেই থাকতে চাইবেন নাকি আর অন্য কিছু করতে চাইবেন? শূন্য থেকে শুরু করলে আমি যেটা চাইবো, আহ, সেটা হচ্ছে, ধরুন আমি এই ক্ষেত্রে মানবের ক্ষেত্রে কি করেছি, প্রথমে প্রোডাক্ট তৈরি করেছি, দেন সেল করার ট্রাই করেছি, যে আচ্ছা এটা আমার প্রোডাক্ট, দেখেন আপনার ভালো লাগে কিনা, এটা আপনাকে কানেক্ট করে কিনা। সো শূন্য থেকে শুরু করতে গেলে আমি হয়তো এটা করব না যে প্রথমে প্রোডাক্ট তৈরি করে সেল করা শুরু করবো, তা না। বরং আমি প্রথমে একটা কাস্টমার বেস তৈরি করব, যে আমি পার্সোনাল অর্ণব, আমি এই কাজগুলি করি, আমি পাথর পছন্দ করি, এবার দেখুন আমি পাথর দিয়ে কি কি করি। সো আমার একটা ধরেন কাস্টমার বেস যখন জানবে, ওকে ফাইন, উনি এই এই প্রোডাক্ট দিয়ে এই জিনিস তৈরি করে। সো পরবর্তীতে এটাকে আমি হচ্ছে একটা প্রোডাক্টে পরিণত করব। সো এইটা আপনার আমার প্রোডাক্টসগুলোর মধ্যে কাস্টমার সবথেকে বেশি কোনটা পছন্দ করে? এখন পর্যন্ত মোস্ট সেলিং কোনটা? একটু আমরা দেখতে চাই।
আমি হচ্ছে এই জায়গায় যতগুলি প্রোডাক্ট আছে সবগুলোই হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট, হুম। কারণ আমার কাস্টমার সবগুলো ইউনিক ভাই, আমি আসলে দেখে আসলে চোখ ফেরাতে পারছি না, সবগুলো এত ইউনিক, পছন্দ কেন থ্যাংক করবে ইউ। না? যেমন আমি এই পেন্ডেন্টটার কথা যদি বলি, এটার নাম হচ্ছে নর্দার্ন লাইট গ্লো। সো এটা এটা রাতের, আমি দেখেছি গ্লো করে না, একজনকে ইয়া, আমি পড়তে দেখেছি যে গ্লো করছিল আর কি লাইটের মধ্যে, নাইট তো ভাইবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে অন্ধকারে গ্লো করবে। সো এইটার ওয়াও। এইটার একটা নির্দিষ্ট কাস্টমার বেজ আছে। হুম হুম হুম। তারপর যেমন এটা হচ্ছে আমরা জাস্ট ফুলকে, বাগান বিলাস ফুলকে শুকিয়ে এই পেন্ডেন্টটা এটা তৈরি কি করেছি। অরিজিনাল ফ্লাওয়ার? হ্যাঁ, এটা আসল ফুলের বাগান বিলাস পাপড়ি না? হচ্ছে আমরা শুকিয়ে এই পেন্ডেন্টটা তৈরি করেছি। সো আচ্ছা আচ্ছা। এইটার একটা কাস্টমার বেজ আছে। তারপর যেমন ধরেন যারা কফি পছন্দ করে, সো কফি লাভারদের হ্যাঁ, জন্য তাদের এটা। জন্য হচ্ছে কফি বিন দিয়ে এটা তৈরি করা হয়েছে, একদম একদম অরিজিনাল। একদম আসল কফি বিন ওয়াও, দিয়ে। দ্যাটস সো গ্রেট। এই মেসেজটাই আমরা, এই কানেক্টিভিটি আমরা তৈরি করতে চাই একদম অডিয়েন্সের এটা মধ্যে। ন্যাচারের সাথে খুবই কানেক্টেড, আমি যেটা বুঝলাম আর কি। এটা খুবই এক্স্যাক্টলি। প্রিটি, অনেক সো সুন্দর এই লাগছে। ধরনের কয়েকটা লাইন আছে, যেমন বাটারফ্লাইয়ের কিছু পেন্ডেন্ট আছে যেটা আমরা আসল বাটারফ্লাই দিয়েই তৈরি করি। এটা সো এই আসল বাটারফ্লাই? আসল বাটারফ্লাইয়ের সিরিয়াসলি? পেন্ডেন্ট। ও মাই সো গড। এইটার একটা কিছু ব্যাপার আছে, যেহেতু ব্যাপারটা খুবই সেন্সিটিভ ব্যাপার, যে বাটারফ্লাই কি আমরা কোত্থেকে কালেক্ট করি বেসিক্যালি। তো এইটার কয়টা ফার্ম আছে, বাটারফ্লাইয়ের সারা পৃথিবীতে প্রচুর বাটারফ্লাই ফার্ম আছে, এবং বাটারফ্লাইয়ের টাইম জোন খুব কম, মানে ওরা হয়তো 7 থেকে 10 দিনের মধ্যেই মারা যায়। সো ওই 10 দিন তখন ওইখান পরে, থেকে কালেক্ট হ্যাঁ, করেন? 10 দিন পরে ওই মৃত বাটারফ্লাইগুলি আমরা কালেক্ট করি। এটা অনেক টাফ হয়ে যায় না ভাইয়া? দেখা যায় সব সময় আপনি পান না, আপনার কাস্টমার অর্ডার করছে বাট অবশ্যই, আপনার হ্যাঁ। কাছে নাই, তখন বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করেন? আমাদের পেজের বেশিরভাগ প্রোডাক্টই, বিশেষ করে নেচার থেকে যেটা কালেক্ট করা হয়, যেমন পাথর, শেল বা বাটারফ্লাই, ফ্লাওয়ার্স, এগুলি তো ইউনিক পিস। মানে আপনি যেটা এক পিস পাচ্ছেন সেটা আপনারই, মানে এইটার আর সেকেন্ড ভার্সন তৈরি হয় না। সো যেমন আচ্ছা, আচ্ছা। বাটারফ্লাইয়ের এই ডানাটা যেরকম, এইটার মতোই আরেকটা ডানা কখনো আপনি পাবেন না। সো এইটার একটা প্রবলেম। এক্স্যাক্টলি, বিকজ আপনি তো এটা ইম্পোর্ট করছেন, সো সেম তো এটা পসিবল না কখনোই। এক্স্যাক্টলি। তাছাড়া হচ্ছে সেম নেচারের ক্ষেত্রে, যেমন এই পাতাটার সেম আরেকটা পাতা কখনোই হবে না। এটা কিসের পাতা? এইটা আসলে এটা ঘাস, ঘাস বলা আচ্ছা, যায়, আচ্ছা, র্যান্ডম আচ্ছা। ঘাস। আমি ঘাসটার নাম জানি না, তবে র্যান্ডম ঘাস। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কুড়িয়ে পাওয়া wow. পাতা কাইন্ড অফ। সো এইটার বিশেষত্বই এটা যে আপনি এই পাতাটা এক পিসই আছে। সো আমি আমি যেটা হয় যে মাঝে মাঝে কিছু প্রবলেম হয়, যে আমি এটার ছবি তুলে দিলাম পেজে, হুম। কাস্টমার যখন ওইটাই অর্ডার করলো, যাচ্ছে, হ্যাঁ, exactly. কাস্টমার যখন অর্ডার করলো দেখলো ভিন্ন একটা পাতা এসছে। হুম হুম সো এটা আমরা এখন আগে থেকে ক্লিয়ার করে দিই যে আপনার যে Same পাতাটা হবে না। কিছুটা পার্থক্য থাকবে। সিমিলার হবে। এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, তো টিম আছে রাইট? মানবের টিম আছে। মানবের টিম টিম আছে। মেম্বাররা কতটা সাপোর্টিভ? আমার টিম মেম্বাররা খুবই ফান, খুবই সহজ, আরামদায়ক। এটার কারণ আছে, টিম মেম্বারদের সিলেকশনটা আসলে খুবই জরুরি। কেন জরুরি? যে আমার ধরেন কি হয় যে আমি একটা কাজ করছি, আমার নিজের ক্ষেত্রেই যদি বলি, যে আমি যখন একটা চাকরি করি, সো ওই চাকরির ওই কাজটা হয়তো আমার পছন্দ না, কিন্তু মাস শেষে টাকাটা আমার দরকার। দরকার। সো আমাকে করতে হচ্ছে, জোর করে করতে হচ্ছে। সো এইটা আমি চাই না আমার টিমের ক্ষেত্রে। মানে আপনি চান যে ভালোবাসার জায়গা থেকে সবাই এক্স্যাক্টলি, এটা করুক। এক্স্যাক্টলি। আচ্ছা যে ভাই, মানব নামটা রাখার রিজনটা কি? আহ, মানব নামটা আমার মা প্লাস আমি অর্ণব, সো ও এই আচ্ছা, দুইটার কোলাবোরেশনে মানব। বেসিক্যালি এইটা যে একদম 100% সঠিক তাও না, মানব শব্দটাই আমার খুব পছন্দ ছোটবেলা থেকেই, যে আচ্ছা, আমি আচ্ছা। মানে মানুষ নিয়ে কাজ করতে চাই। হুম, সো হুম, হুম। মানুষ তো প্রকৃতির একটা অংশ, দ্যাটস ইট। ভাইয়া, বিজনেস করতে গিয়ে কখনো আপনার মনে হয়েছে যে বাদ দিই, আর করব না, ভালো লাগছে না, গিভ আপ করেছেন কখনো? না, 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 এটা কখনো, কখনোই না। এটা কখনো, যেটা হয়েছে যে এক্সপেরিমেন্ট করি। যেমন আমি সাপোজ এই একটা পেন্ডেন্টের, যেমন মহিনের ঘোড়া হচ্ছে আমি প্রায় 10 বার চেঞ্জ করেছি। সো এখন আপনি যেই শেপটা দেখতে পাচ্ছেন, এইটা এর আগে আরো 9টা শেপ ছিল বেসিক্যালি। সো আমি এই যে এক্সপেরিমেন্ট, এই যে 10ম শেপটা আমার পছন্দ হয়েছে, মানে আই ফিল লাইক ওকে ফাইন, এইটা ভালো লাগছে। সো আমার এই খুঁতখুঁতিটা যতক্ষণ থাকবে, তো আমার এক্সপেরিমেন্ট বেটার ততক্ষণ। কিছু দিতে পারবে। এক্স্যাক্টলি। আপনার কি মনে হয় যে বিজনেস করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন? অনেক ধৈর্যটা ডিপেন্ড করছে হচ্ছে আপনি কি ধরনের বিজনেস করতে চান। যেমন ধরেন আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমি
আমার যারা অডিয়েন্স থাকবে, আমার যারা ক্রেতা থাকবে, আমি তাদেরকে কানেক্ট করতে চাই আমার প্রোডাক্টের মাধ্যমে। হুম। সো ধরুন একটা পাতা কিংবা একটা সরিষা ফুলের কথা বলি। একজন আন্টি আছেন আমার পরিচিত ঢাকায়, উনি সরিষা ফুল খুব পছন্দ করেন হুম। এবং সেটা গ্রামে ছোটবেলার স্মৃতি ওনার। এটা আমার অনেক পছন্দ, সুন্দর লাগে দেখতে। তো এখন তো উনি ঢাকায় থাকেন, চার দেয়ালের মাঝে, সরিষা ক্ষেত দেখার কোনো সুযোগ নাই। হুম। সো আমি যেটা করলাম, একদিন একটা সরিষা ফুলের পেন্ডেন্ট তৈরি করে ওনাকে পাঠিয়ে বললাম, এটা সরিষা ফুলের মালা, এটা আপনার জন্য। সো Wow. বুঝতে পারছেন উনি কিভাবে কানেক্ট করেছে, এটা ওনার ছেলেবেলার স্মৃতির সাথে কানেক্ট করেছে, যে উনি আমাকে ফোন দিয়ে হাউমাউ করে কান্না, সো এটা তুমি কি করেছো। তারপরে সো এই যে কানেক্টিভিটি, তো আমার সরিষা ফুলের যে পেন্ডেন্ট, এটার একটা কাস্টমার অনেকে বেস দেখেছি কিন্তু ভাইয়া, ওই আছে। যে কেউ পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষ যখন ফ্লাওয়ার দেয়, ওই ফ্লাওয়ারটা হচ্ছে অনেকে পেন্ডেন্ট, অনেকে চুড়ি, দেন অনেক কিছু মেক করে। সো ওইখান থেকে এই জিনিসগুলো খুবই পারফেক্ট। এরকম হয়েছে আপনারা, কেউ আপনাকে দিয়েছে এরকম, দেওয়ার পর বলেছে যে এই ফ্লাওয়ারটা অ্যাটাচ করে দেওয়ার জন্য? এটা খুবই কমনলি হয়, মানে আমাদের কাছে এই ধরনের রিকোয়েস্ট প্রায় প্রতিদিন, গিফটের জন্য অনেক, প্রায় আপনাদের প্রতিদিনই আসে। আইটেমগুলো গিফট আইটেমের জন্য। সো ভাই, বিজনেস শুরু থেকে আপনার থাকে না যে আপনার লাইফের চেঞ্জিংটা কি এসেছে একদম শুরু থেকে যদি বলি এখন পর্যন্ত? আগে তো একরকম লাইফ ছিল, এখন একরকম লাইফ। সো ওই চেঞ্জটা কিভাবে আপনি দেখছেন আপনার লাইফের? বিজনেস শুরু করার পর আমার অনেকগুলো স্কিল ডেভেলপ হয়েছে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়েছে, এবং আমি বলবো ধৈর্য অনেক বেড়েছে? অনেক বেড়েছে, অনেক। সো আমি এতটা কাম ছিলাম না এখন যতটা কাম। বিজনেস করতে গেলে একটু কুল অ্যান্ড কাম হ্যাঁ, তো হতে হয়, কাস্টমারের এই যে অনেক কিছু ফেস করতে হয়। সো তখন যে ধৈর্যটা অ্যাকচুয়ালি বেড়ে যায়। এক্স্যাক্টলি। তো এটা হয়েছে, আমি এক সময় হয়তো অনেক চঞ্চল ছিলাম। সো দ্যাটস ইট। এই ধরনের অনেকগুলা দিকেই, মানে কোনো একটা দিকেই যে বেড়েছে তা না, সব দিক মিলিয়েই হচ্ছে এই উন্নতিটা হয় আর কি বিজনেসের ক্ষেত্রে। এখন যদি কেউ আপনাকে বলে জবে জয়েন করার জন্য, আপনি কি করবেন? প্রশ্নই আসে না। জবের ব্যাপারটা যে খুব একদম ডিরেক্ট এটা কেন খারাপ। ভাই আমি জানতে চাই, মানে যারা একবার বিজনেস করে ফেলে ওরা কি ফ্রিডমের জন্য জবে যেতে চায় না, নাকি? আমি জানি না, আমি যতজনকে কোয়েশ্চেন করেছি বা আমি নিজেও, কিন্তু আমাকে কেউ কোয়েশ্চেন করলে আমি এটাই আনসার করবো যে আমি জব করতে চাই না। এইটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিডমের ক্ষেত্রে হয়, যে ধরেন আমি আমার টাইমটাকে আমি একটা ছকে বাঁধতে চাই না। হুম। সো এই ক্ষেত্রে হয়, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। আমার পছন্দের জবও আছে অবশ্যই। আমি ফটোগ্রাফি পছন্দ করি। সো আমি যদি, কিংবা ধরেন আমি মহাকাশ পছন্দ করি, নাসা যদি আমাকে কোনো জব অফার করে, আমি মানব ছেড়ে দিব। সো বুঝতে পেরেছি। এটা ডিপেন্ড করে আসলে যে কোন জবটা, ওই জবটার কাজটা আমার পছন্দ কিনা সেটার উপর ডিপেন্ড করে। সো আমি যদি বলি যে একটা ধরেন আপনি কিংবা হচ্ছে যে কোনো একজন র্যান্ডম পিপল, সে যেটা পছন্দ করে ওই সেক্টরের জব যদি সে পায়, দ্যাটস ফাইন। এটা তার জন্য অনেক বেশি বেটার, বিকজ অবশ্যই। অপছন্দের জায়গা থেকে জব করা বা বিজনেস করা তাদের জন্য আসলে ভালো না। এবং সে ওখানে আউটপুট বেটার দিতে পারবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে একটা বিজনেস করতে গেলে একটা মানুষের বা একটা উদ্যোক্তার কি কি গুণ থাকতে হবে? আচ্ছা, এইটা নির্দিষ্ট যে কোনো গুণ থাকতে হবে এমন না যে এই গুণটা থাকলেই সে বিজনেস করতে পারবে। গুণ বলতে থাকে না, একটু ধৈর্যশীল হতে হ্যাঁ, হবে, বা তবে আমি আপনার কি যেটা মনে হয়? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নিজেকে খুঁজে বের করা। যেমন ধরেন আমি যখন চাকরি ছেড়েছি, আমি যখন ডিসাইড করেছি যে আমি আমার এতটুকু সময় আর কোথাও দিব না, নিজেকেই দিব, তখন আমি যেটা করেছি, আমি বের করার ট্রাই করেছি আমি কোনটা ভালো পারি কিংবা আমার কোনটা ভালো লাগে। সো আমার অভিনয় ভালো লাগে, আমি কয়েকটা অভিনয় কর্মশালা করেছি। তারপর ফটোগ্রাফির কোর্স করেছি, যেহেতু ফটোগ্রাফি আমি পছন্দ করি। সো এইরকম অনেকগুলা জায়গা থেকে আমি কাজ শেখা ট্রাই করেছি, রঙের কাজ করেছি, পেন্টিং শিখেছি। সো পরবর্তীতে দেখলাম ওকে ফাইন, এই কাজটা আমার ভালো লাগে এবং এটা আমি পারছিও। সো আমার কি ভালো লাগে এবং সেটা আমি পারছি কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। সো এটা যদি যে কারো ক্ষেত্রে হয়, যেমন একটা র্যান্ডম ছেলে ধরেন ভার্সিটি পাস করলো, সো সে যদি বুঝতে পারে তার কি ভালো লাগে, ওইটা নিয়েই তার কাজ করা উচিত। যেরকম ছোট থেকে আমরা চিন্তা করতাম না ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, বা ডে বাই ডে আমাদের পছন্দ চেঞ্জ হয়, আমাদের প্যাশন চেঞ্জ হয়, এটার রিজনটা আপনি কি মনে করেন? আপনার ছোটবেলায় কি মানে ইচ্ছে ছিল যে আমি এটা হব, ডক্টর ইঞ্জিনিয়ার থাকে না, আমার যেরকম ডক্টর হওয়ার ইচ্ছা ছিল? হ্যাঁ, এটা হচ্ছে ছোটবেলায় আসলে আমাদের ভাবার জায়গা কম ছিল। আমি ভাবতাম না, আমি অন্যের দৃষ্টিতে
ভাবতাম হয়তো। আমার বাবা আমাকে যতটুকু দেখাতো আমি ততটুকুই দেখতাম। সো আমি যখন বড় হই আমি বুঝতে পারি ওকে ফাইন। আমার বাবা আমাকে যেটা বলতো এতদিন এটা আসলে আমার পছন্দ না। আমার পছন্দটা ভিন্ন। সো আমি ওটা নিয়েই কাজ করতে চাই, ওটা নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। সো দ্যাটস ইট। টিম মেম্বারদেরকে মোটিভেট করা হয় কিভাবে? কাজের সময় আর কাজের বাইরে থাকে না যে টিম মেম্বারদের সাথে একটা গুড বন্ডিং আপনি বলেছেন অলরেডি, বাট মোটিভেট করেন কিভাবে? টিম মেম্বারদের মোটিভেট করার আমি যেই প্রসেসে করি সেটা হচ্ছে আমি তাদেরকে বিশ্বাস করি এবং তাদেরকে সেটা বোঝাই যে আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি। সো তারা ইনস্ট্যান্ট মোটিভ পেয়ে যায়। সো এটা আসলে কি ডিলের ব্যাপার আছে যে এটা লং ডিল, যে আমি কিভাবে তাকে ডিল করছি। সো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি প্রথমত তাকে খুব স্বাধীনতা দেই যে তুমি তোমার মতো করে করো, কিন্তু এইটা করলে এইরকম হবে, ওইটা করলে এইরকম হবে। সো এই প্রক্রিয়াটাকে আমি খুব নর্মালাইজ করে ফেলি। হ্যাঁ, বিজনেসটা কতদিনের? আমার বিজনেস খুব বেশি না, 5 বছর বা 6 বছর। আচ্ছা, যারা একদম নতুন করে শুরু করতে চাচ্ছে, নতুন উদ্যোক্তা যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? মানে অনেকে ভয় পায় না যে নতুন করে স্টার্ট করব, কিভাবে স্টার্ট করব, কোন ওয়েতে শুরু করব, সো তাদের জন্য আপনি কি বলতে চান? সো নতুনদের একটা ক্রাইসিস হচ্ছে নতুনরা শুরু করতে ভয় পায় এবং চিন্তা করে শুরু করব পারবো কিনা। হ্যাঁ, অলরেডি এতগুলো বিজনেস আছে, সো আমার দ্বারা হবে কিনা, বা এখানে যে 6 মাস সময় লাগবে, 6 মাস আমি কি করব। সো এইটা নিয়ে আমার কথা হচ্ছে যে ধরেন একটা ভার্সিটি পাশ করা ছেলে ভার্সিটি থেকে পাশ করেছে, সো সে ভার্সিটি থেকে পাশ করার পরেই যে একটা ব্যবসা শুরু করবে এটা নাও হতে পারে। আপনি একটা চাকরিতে জয়েন করেন, পাশাপাশি একটা ছোট করে একটা বিজনেস আইডিয়া হচ্ছে আপনি ভাবতে থাকেন। আপনি চাকরি করছেন কিন্তু ভাবছেন একটা কিছু করবেন এবং সেটা ছোট করে হলেও শুরু করলেন। এবং একদম বড় পরিসরে হতে হবে এমন কিছু না। নো। আপনার কাছে কি মনে হয়? এবং এই যে ছোট পরিসরে শুরু করা এটাই 1 বছর পরে বড় পরিসরে রূপান্তরিত হবে। সো এটাই অনেকে বুঝতে পারে না আর কি, যে আমি কবে বড় হব, মানে এটা শুরু করতেই হবে মাস্ট। অনেকে মনে করে বিজনেস করতে গেলে আমার অনেক অনেক টাকা লাগবে, ইনভেস্টমেন্ট অনেক বেশি করতে হবে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? অলরেডি তো আপনি বলেছেন যে আপনি খুব স্বল্প পরিসরে শুরু করেছিলেন। এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করছে আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেটার উপর। কিছু সিগনিফিকেন্ট প্রোডাক্ট আছে যেটার বিজনেস করতে গেলে টাকা লাগবেই প্রথমে, কিন্তু বেশিরভাগ বিজনেস হচ্ছে আপনি পেশন দিয়েই হচ্ছে প্রথমে ক্যাচ করতে পারবেন। টাকার পরিমাণটা আসলে ওই যে বললাম পরবর্তীতে লাগে, আপনার যখন বড় আকারে লাগবে। যেমন আমি যখন এই পেন্ডেন্টটা তৈরি করি সেটা আমি 1 পিসই তৈরি করি, ধরেন আধা ঘন্টা আমার সময় লাগে, তাহলে আধা ঘন্টায় আমি 100 পিস তৈরি কিভাবে করব? এক্স্যাক্টলি, তখন হচ্ছে আমাকে বাল্ক আকারে তৈরি করতে হবে, কোনো প্রোডাকশন হাউসে দিতে হবে, তখন টাকার ব্যাপারগুলো ইনক্লুড হবে। কিন্তু প্রথমত আমাকে হচ্ছে আমার প্যাশনটা থাকতে হবে যে ওকে ফাইন আমি শুরু করতে হবে। আপনাকে যদি বলে যে আজকে থেকে 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান, আপনি কি বলবেন যে আপনি এখন যেটা করছেন ওইটাই করতে চান, নাকি আপনি অন্য কোনো প্রফেশন বলবো না, বা অন্য কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করতে চান? 5 বছর পরে আমার হাতে একটা ক্যামেরা থাকবে, আমি আলাস্কায় থাকবো, কিংবা ভূমধ্য সাগরের কোনো এক প্রান্তে থাকবো, আমি ঘুরে বেড়াবো। 5 বছর পরে আমার যে 2টা প্রতিষ্ঠান আছে, মানব, সেগুলি প্যারালালি, নামগুলো খুবই ইউনিক। মানব খুব ডিফারেন্ট, প্রোডাক্টস যেরকম ডিফারেন্ট, আপনার নামগুলো কিন্তু অনেক বেশি ডিফারেন্ট। নরমালি এরকম নাম শোনা যায় না। বাংলা নাম, বাংলা, এই জন্যই তো ডিফারেন্ট বললাম। বাংলা কিন্তু ভাইয়া আমার কাছে ট্রুলি বলতে গেলে যে বাংলা অনেক কঠিন মনে হয়। মানে থাকে না বাংলার অনেক শব্দ বলেন বা এগুলো অর্থই বুঝি না এরকম, তো সেই জায়গা থেকে আপনার ক্রিয়েটিভিটি খুবই ভালো। বাংলা শব্দটাও খুব সুন্দর, বাংলা অনেক শব্দ আছে যেটা খুবই সুন্দর, কিন্তু এটা যেটা হয় আমরা স্কিপ করে যাই, আসলে আমরা এটা নিয়ে ভাবি না। আমরা যেটা ভাবি, যেটা কমনলি সারা ওয়ার্ল্ডে চলে, সেটা নিয়ে হয়তো ভাবি, কনসার্ন থাকি। কিন্তু বাংলায় অনেক শব্দ আছে যেগুলো খুব সুন্দর। আপনি একটা বর্ণের শব্দ আছে, তারপর এই ধরনের অনেক শব্দ আছে যেটা শুনতে খুব ভালো লাগবে, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। আপনাকে ভাবতে হবে যে ওকে ফাইন, একটু ভাবলাম। আপনি যখন আমাকে ফার্স্টবার বলেছেন আমি বুঝিনি, পরে চিন্তা করার পরে দেখলাম যে
অ্যাকচুয়ালি এটা নামটা খুবই সুন্দর আর ইউনিক। এবং শ মানে হচ্ছে নিজের, ছ মানে নিজের, আই নো। এবং আমার শয়ের মোটিভ হচ্ছে, শয়ের যে ট্যাগ লাইন, সেই ট্যাগ লাইনটা ওইটা হচ্ছে তো ড্রেস নিয়ে কাজ করেন তাই না? ড্রেস নিয়ে কাজ করছি। আচ্ছা। হ্যাঁ, এটার কয়টা প্যাটার্ন আছে, যেমন আমরা ইন্ডিগো ব্লু কালার নিয়ে কাজ করছি বেসিক্যালি, যেটা নীল বিদ্রোহ একসময় হয়েছিল। সো ওই নীল রংটা দিয়ে কাজ করছি, এবং ওই নীল রঙেই টোটাল। জাস্ট আপনার একটাই কালার, আর কোনো কালার থাকবে না, না? একটাই কালার। মানে কেউ যদি চায় যে ভাইয়া আমরা এই ডিজাইনের মধ্যে একটু ডিফারেন্ট কালার চাচ্ছি, তাদের জন্য নো, ডিফারেন্ট ডিজাইন পাবে, কিন্তু কালার ডিফারেন্ট জাস্ট আপনি কালার সব পিক করেছেন, জাস্ট নীলই থাকবে। Yeah, আচ্ছা, ব্লু লাভারদের জন্য অনেক ভালো, রাইট? এবং হচ্ছে যেটা হবে যে পরবর্তীতে আমরা হয়তো আরো কালার অ্যাড হবে, কিন্তু ন্যাচারাল কালার নিয়েই আমরা থাকবো, যেমন গাছের পাতা থেকে গ্রিন, হ্যাঁ গ্রিন আসবে, এরকম। কাইন্ড অফ। ভাইয়া তো বলেছেন যে কাজের বাইরে নর্মালি এমনি কাজের বাইরে কিভাবে টাইম স্পেন্ড করা হয় যখন কাজ একেবারেই থাকে না? অবসর সময়ে কি করেন? ফ্যামিলিকে টাইম দেন, অর ফ্রেন্ডস আউটিং, ট্যুর তো বলেছেন, ট্যুরে যান? ট্যুরে তো অবশ্যই যাই, এবং কাজের বাইরে আসলে আমি পরিবারকে সময় দেই অবশ্যই, এক্সিবিশন দেখি, প্রচুর পরিমাণে এক্সিবিশন দেখি, যত ধরনের আর্ট ওয়ার্কস হয় বিভিন্ন জায়গায় সেগুলি দেখি, সেগুলি মিট করি। সো এগুলি, যে এক্সিবিশন দেখলে কি হয়, আমার একটা কিছু তৈরি হয় ভিতরে, যেটা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কোনো একটা ডিজাইন কোনো একটা এক্সিবিশন থেকে হয়তো চলে আসছে। এটা ন্যাচারে গেলে কি মনে হয় যেখান থেকে নতুন কিছু আরো শিখতে চাই বা আরো কিছু করতে চাই? পাহাড়, সমুদ্র, অনেক অনেক গাছ, ফ্লাওয়ার। নেচারে গেলে আসলে এটা যে আমাকে ইন্টেনশনালি করতে হয় তা কিন্তু না। আমি যেটা করি, অটো একটা কানেকশন আছে, রাইট? হ্যাঁ, আমি ইন্টেনশনালি যেটা করি, নেচারে গেলে আমি হচ্ছে অফলাইন থাকি, আমি ফোন কম টিপি, আমি নরমালিও কি ফোন কম ইউজ করা হয়? আমি নরমালিও ফোন কমই, খুবই আমি কম এটা use আপনাকে করি। দেখে থিঙ্ক করেছিলাম, আপনার কথা শোনার পর, বিকজ যারা ন্যাচারাল লাভার হয় তারা কিন্তু সোশ্যাল মিডিয়া, ফোন এগুলো আসলে পছন্দ করে না, আর ট্যুরে গেলে তো এটা প্রশ্নই আসে না। হ্যাঁ, তো আমি যখন অফলাইন থাকি নেচারে গেলে, সো নেচার তখন আমাকে জাস্ট নিচ থেকে টেনে নেয়। এই যে যারা আমাদের মতো, ইভেন আমি নিজেও ফোনের সাথে অনেক বেশি কানেক্টেড, ফোন ছাড়া আমার চলেই না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে গুড বলবো অর যে ব্যাড থিং এটা? না, তাদের আসলে ভাবতে হবে এটা নিয়ে, যে আপনি ফোনে যে সময়টা দিচ্ছেন, আমি বললে কিংবা এই ধরনের অনেক মোটিভেশনাল ভিডিওস আছে, জাস্ট কোনো লাভ নেই। নিজেকে ভাবতে হবে যে আপনি আসলে সময়টা কোথায় দিচ্ছেন, দ্যাটস ইট। ওকে সো তখন যে রিয়েলাইজেশনটা আসবে, দ্যাট উইল ওয়ার্কস। ভাইয়া, ছেলে হয়ে মেয়েদের প্রোডাক্টস নিয়ে কাজ করেন, মানুষজন কি বলে? প্রথমত আমি বলবো যে ছেলে মেয়ের যে ভিন্ন প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট তো আছেই, তবে আমি যে ধরনের আমি যেহেতু নেচার নিয়ে কাজ করি, সো নেচার থেকে যে ধরনের প্রোডাক্ট বের হয় সেটা আসলে ইউনিসেক্স প্রোডাক্ট, সেটা ছেলে মেয়ের জন্য আলাদা কিছু না। তবে আমি যখন শুরু করি, তখন যেহেতু পেন্ডেন্টই বানাতে হচ্ছে, মানুষজনের একটা গণধারণা, যেটাকে বলে গণধারণা আছে যে আচ্ছা এটা মেয়েদেরই প্রোডাক্ট, মেয়েরাই মানুষজন পরবে। আর নেগেটিভ কমেন্ট করেন না, হ্যাঁ, এরকম তো ফেস আমি করেছেন? তখন ওই জোনে গ্রামেই ছিলাম, আমাদের গ্রামের বাড়িতে ছিলাম, কারণ আমি চাকরি থেকে লিভ করেছি। সো আমি ঢাকা ছেড়ে আমি তখন গ্রামে বাস করছি, এবং প্রথম অনেক মানুষ এসে জিজ্ঞেস করতো, আপনি আপনি কি করছেন, মালা বানাচ্ছেন কেন? মানে একজন চাকরিজীবী, উইয়ার্ড লাগে কোয়েশ্চেনটা। খুবই। এবং ওদের কথা হচ্ছে, আপনি একটা কর্পোরেট সেক্টর থেকে এসে এখন মালা বাঁধতেছেন, এটা তারা বুঝবে না যে আপনার প্যাশনের জায়গায় So, এটা। আমার যে দৃষ্টিভঙ্গি কোথায় ছিল কিংবা আমি কি দেখতে পাচ্ছি, এইটা তো তারা দেখতো না, এটা ছিল পার্থক্য। তো আমি তাদেরকে বলতাম, অনেক যারা বেশি মজা নেওয়ার ট্রাই করতো, কিংবা হচ্ছে যারা বেশি ইচ্ছা করে পচানোর ট্রাই করতো অনেকে, সো আমিও তাদেরকে ইচ্ছা করেই ওই সুন্দর করে Reply-টা করতাম। অ্যাভয়েড করে যেতাম, সুন্দর করে কেউ কেউ আছে যাদেরকে বোঝানোর ট্রাই করতাম, দ্যাটস ইট। আপনার বিজনেসের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? আমার বিজনেসের টার্নিং পয়েন্ট আসলে ওই রকম কোনো টার্নিং পয়েন্ট নেই, কারণ হচ্ছে আমার যেসব প্রোডাক্ট, প্রথমত এই প্রোডাক্টগুলো হচ্ছে মানুষ আস্তে আস্তে করে কানেক্ট করেছে আর কি। সো আমার এমন না যে একটা টার্নিং পয়েন্ট আছে, এরকম না, বরং ধীরে 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 আমার একটা অডিয়েন্স তৈরি হয়েছে। সো দ্যাটস ইট। ভাইয়া, সব থেকে বর্তমানে যে ব্যাপারটা হয়, সোশ্যাল মিডিয়াতে ইনভেস্টমেন্ট করতে হয় অনেক বেশি মার্কেটিং এর পেছনে। আপনার ইনভেস্টমেন্ট কেমন, বা আপনি কি নিজেই নিজের মার্কেটিং করেন, বা এটা ইনভেস্টমেন্টটা কিভাবে করেন? হ্যাঁ, আমিও ইনভেস্ট করি, তবে আমার মার্কেটিং খুবই কম,
খুবই কম আচ্ছা। মানে হচ্ছে সেটা আসলে একদম জাস্ট গুনায় ধরার মতো না আর কি। হুম, হুম, হুম। আমার মার্কেটিংটা বেশিরভাগ হয় হচ্ছে র মার্কেটিং হয়। হুম। এবং আমি বেশিরভাগ মানুষ প্রোডাক্টের কিন্তু এখন সবথেকে বেশি টাকা খরচ করে মার্কেটিং এর পেছনে। মার্কেটিং ডিজিটাল এর মার্কেটিং পেছনে। এর পেছনে অনেক একটা হিউজ অ্যামাউন্ট হুম, চলে হুম। যায় মান্থলি। সো আমার ক্ষেত্রে ওই ডিজিটাল মার্কেটিং এর খরচটা আমি এখনো মনে হয় ওই হিউজ যেটাকে বলে সেটাতে যেতে আরো সময় লাগবে। সো আমারটা ওই যে বলছিলাম যে রেফারেন্সের অর্ডার বেশি হয়, অর্থাৎ আপনি আচ্ছা, এটা আচ্ছা। কিনেছেন, আপনার কাছ থেকে আরো 5 জন অর্ডার করছে। সো তারা তখন আপনার কাছ থেকে যে ছবিটা কালেক্ট করেছে, অনেকে ছবি দিয়ে বলছে, কিংবা পেজ ভিজিট করে পেজ থেকে ছবি নিয়ে বলছে। তো আমি অনেক কাস্টমারকেই আগে জিজ্ঞেস করতাম যে রিপিটেড আপনি কাস্টমার কেমন আপনার? অনেক, অনেক বেশি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বেশিরভাগই রিপিটেড কাস্টমার। তো আমি জিজ্ঞেস করতাম যে আপনি পেজটা কোথায় পেয়েছেন? হুম, হুম, হুম। তো তাদের অ্যান্সার ছিল, আচ্ছা আমার একটা বন্ধু ইউজ করছে, আমি তার থেকে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে জিনিসটা ইউনিক, আমি খুঁজছিলাম এরকম একটা পেজ। এটা কেমন লাগে ভাই, এই যে রেফার করে আপনাকে বা একজন আরেকজনকে রেফার করছে, ব্যাপারটা আপনি কিভাবে এনজয় করেন? এটা আসলেই খুবই আনন্দ দেয় আমাকে, খুবই, এবং খুবই মনে হয় যে ওয়াও, ভালো কাজ করছি। হ্যাঁ, দ্যাটস ইট। আচ্ছা, আল্লাহ না করুক যদি কখনো লাইফে ব্যর্থ হয়ে যান, তখন কিভাবে কাটিয়ে উঠবেন? ব্যর্থতার ডেফিনেশন আপনি কোনটা দিচ্ছেন আমি জানি না, তবে আহ, টাকা না থাকা ব্যর্থতা না আমার কাছে। আমার কাছে ব্যর্থতা হচ্ছে আমি সহজ থাকতে না পারা, এবং আমি যেটা পছন্দ করি সেটা যদি আমি না করতে পারি, সেটা আমার ব্যর্থতা। খুব সুন্দর একটা কথা বলেছেন, টাকা না থাকা ব্যর্থতা না। এটা খুব সুন্দর একটা কথা, বিকজ সবাই কিন্তু এখন মনে করে আমার কাছে টাকা নেই মানেই আমি ব্যর্থ, আমার কিচ্ছু করার নেই। সো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, যে মানুষ শুধুমাত্রই মনে করে যে টাকাই হচ্ছে সফলতা, টাকা ছাড়া ব্যর্থতা? সো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? যেমন ধরেন আমার হচ্ছে আহ, আমার রেইন ফরেস্ট পছন্দ। হুম। সো আমি রেইন ফরেস্টে যদি যাই, তাহলে ওখানে আসলে আমার টাকা লাগছে না, হুম। ওখানে আমার সার্ভাইভাল টেকনিক লাগছে। সো দ্যাটস ইট। ডিপেন্ড করছে হচ্ছে মানুষ আসলে কি চায় এবং সেটা কিভাবে চায়। এখন কেউ যদি চিন্তা করে যে আমি হেলিকপ্টারে করে এভারেস্টের চূড়ায় গিয়ে ড্রপ করব, টাকা লাগবেই। হুম, হুম, সো হুম। এটা ডিপেন্ড করছে সে কি চায়, কিভাবে চায় সেটার উপর। আমি যেটা যেভাবে চাই সেটাতে আসলে আমি আমার প্যাশনটাকে আগায় রাখি, রেদার দেন যারা টাকা। নতুন উদ্যোক্তা আছে, তারা যারা শুরু করতে চাচ্ছে, তারা কোন ভুলটা না করলে আপনি, মানে তাদেরকে আপনি কোন অ্যাডভাইসটা দিবেন যে এই ভুলটা করা যাবে না নতুনদের ক্ষেত্রে? নতুনদের ক্ষেত্রে যেটা হবে যে নতুনরা 2 ধরনের ভুল করে, সেটা হচ্ছে তারা একটা সময়ে হাল ছেড়ে দেয়, এক। দ্বিতীয়ত তাদের প্রোডাক্ট লাইন চেঞ্জ হয়ে যায়। যেমন হুম। ধরেন আমার মাটি দিয়ে যে মালাটা আমি তৈরি করি, ক্লে। সো এইটা, এই যে মুখোশ, হুম। এটা হিউজ সেল হয় মানবে। এটা স্যাড কেন? এটা একটু এক্সপ্লেন করেন না? এটা স্যাড কারণ স্যাড মানুষরা বেশি কানেক্ট করে, হ্যাপি মানুষরা তো হ্যাপি, দে আর নট হ্যাপি কানেক্টেড। মানুষরা তো মানুষ তো আসলে হ্যাপি না। এটা একটু বলেন তো ভাইয়া, যে মানুষ তো আমরা তো কেউই সবসময় হ্যাপি থাকি না। হ্যাপি স্যাড মিলেই লাইফ। সো সেই হিসেবে আপনি অলওয়েজ কেমন থাকেন? হ্যাপি অর স্যাড? আমি অলওয়েজ হ্যাপি। আই এম অলওয়েজ হ্যাপি। আপনার লাইফে অলওয়েজ, কোনো স্যাডনেস নেই? আমার লাইফে কোনো স্যাডনেস নেই। ওয়াও! এটা এটা বলতে পারাটা কিন্তু অনেক প্রাউড এর একটা বিষয়। আপনি হ্যাঁ, জানেন কি? নিঃসন্দেহে। এবং আমার লাইফে যতগুলো কাজ করি, মানে আমি যদি আজকে 10টা কাজ করি, আপনি শিওর থাকেন 10টা কাজ আমার পছন্দ। আমার অপছন্দ একটা কাজ আমি করি না। সো আই এম হ্যাপি। ভাইয়া, স্যাড হওয়ার কোনো এতক্ষণ সুযোগ আপনার নেই। সাথে কথা বলা মনে হলো যে আপনি এত বেশি পজিটিভ। এই যে আপনার মধ্যে যে পজিটিভিটি, এটা হুম। কিভাবে নিয়েছেন একটু বলবেন? আমি নিজেও কিন্তু অনেক নেগেটিভ। মানে আমার ওভার থিংকিং অ্যান্ড অল। আপনি কিভাবে এত পজিটিভ? এইটা আসলে আমার একটা প্র্যাকটিস আমি বলবো। আমি যখন আমি থিয়েটার করি। আ থিয়েটার থিয়েটারে যখন আমি আসি, থিয়েটারে আসার পরে আমি বেশ কিছু মানুষ পাই। তার আগের যে জোন, আমার কলেজ, ভার্সিটি, ওই জোনে আমার যেই বন্ধু-বান্ধব ছিল, তাদের সাথে আমার মেন্টালিটি ম্যাচ করতো না। হুম। সো আমি থিয়েটারে যুক্ত হওয়ার পরে আমি কিছু মানুষ পেলাম যাদের সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে। তাদের সাথে আমি কথা বলে আরাম পাই। সো ওখান থেকে আমি অনেকগুলা আমার আমার অনেক আমার আগের অনেক কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়। আমি দেখি যে ওয়াও! আরো শুদ্ধভাবে এটা ভাবা যাচ্ছে। দুর্দান্ত! আমি কেন তাইলে এভাবে ভাববো না? মানুষ কিন্তু ভাইয়া অনেক বেশি এখন নেগেটিভিটি ছড়ায় বা অনেক বেশি ওভার থিংকিং করে। তাদের জন্য কি বলবেন? কিভাবে তারা আরো বেশি পজিটিভ ওয়েতে কাজ করতে পারে বা থিংকিংটাকে চেঞ্জ করতে পারে? আর পজিটিভ ওয়েতে ভাবার আসলে ২ টা বিষয়। একটা হচ্ছে নিজের কাজ নিজে করা, অন্যের ব্যাপারে
নাকটা কম না গলানো, গলানো, yes. এক্স্যাক্টলি। সো আপনি বাংলাদেশে যখন এটা পসিবল? অবশ্যই পসিবল, সেটা আসলে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল জায়গা থেকে নিজেকে নিয়ে ভাবতে হবে। যেমন ধরেন আমি যদি পজিটিভলি একটা জিনিস ভাবি, সেটার জন্য আমার গত 3 বছরের 5 বছরের প্র্যাকটিস আছে। এটা কিন্তু অটোমেটিক চলে আসেনি, ডে বাই কারণ ডে এসেছে। কারণ আমার বয়স যদি 30 হয়, আমি 30 বছর একটা জায়গায় কাটিয়েছি, একটা চিন্তাধারা আমার গ্রো করেছে। সো আমি এইটাকে অ্যাভয়েড করে নতুন একটা চিন্তাধারায় যে নিজেকে নিয়ে যাব, সেটার জন্য আমার নিজের উদ্যোগ লাগবেই, প্র্যাকটিস লাগবেই। সো সেটা যদি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে করতে পারে, হয়তো পারবে না, আস্তে আস্তে হবে আর কি। একটা কোয়েশ্চেন করি, আপনার কাছে সফলতা মানে কি? টাকা, শান্তি ওর প্রভাব? টাকা, শান্তি নাকি প্রভাব? সফলতার সংজ্ঞাটা কি, আপনি কি মনে করেন? সফলতার আসলে সংজ্ঞা আমার কাছে মনে হয় সহজ থাকতে পারা। দ্যাট মিন্স শান্তিটাকে আপনি পিক করবেন। নিঃসন্দেহে সহজ থাকতে পারা, মানে ধরেন যে সফলতায় আমি সহজ থাকতে পারছি না, কিংবা সফলতা ধরেন কেউ যদি আমাকে বলে যে ওকে ফাইন 1 কোটি টাকা মানে সফলতা, কিংবা 100 কোটি টাকা মানে সফলতা। সো ইট ডিপেন্ডস যে 100 কোটি টাকা দিয়ে আমি আসলে করছিটা কি। সো আমি 100 কোটি টাকা দিয়ে যেটা করছি, সেটাতে যদি শান্তি পাই, সেটা 100 কোটি টাকা ছাড়াও করা যাচ্ছে কিনা, যদি করা যায় কিন্তু লাইফে উপরে উঠতে হলে তো স্ট্রেস নিতে হবে, শান্তিতে তো আপনি সবসময় থাকতে পারবেন না। উপরে উঠতে বলতে কি বোঝাচ্ছেন আসলে? উপরে বলতে আপনার যখন বিজনেসটা আরো বেশি গ্রো হবে, আরো বেশি বড় হবে, আপনি 5 বছর 10 বছর পর মানবকে যখন হাজার হাজার লাখ লাখ মানুষ চিনবে, তখন কিন্তু আপনার স্ট্রেস যাবে ভাইয়া, তখন কিন্তু আপনি এত রিল্যাক্সে থাকতে পারবেন না। আমার আসলে এটা মনে হয় না কখনোই। কেন মনে হয় না? কারণ আমি মানে নিজ থেকে পজিটিভ। আমি খুব গুছানো, এবং আমি জানি যে যে আজকে আমার যদি 1000 কাস্টমার হয়, আমি সেটা যেভাবে ডিল করছি, সেটা যদি 1 লাখ কাস্টমার হয়, আমি জানি সেটা আমি কিভাবে ডিল করব। সো এই যে আমি জানি, দ্যাটস আ ফ্যাক্ট। কাস্টমারের পজিটিভ রিভিউ আপনাকে কতটা উৎসাহিত করে? কাস্টমারের পজিটিভ রিভিউ আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমি কাস্টমারকে জিজ্ঞেস করি যে আপনি কি এটা কানেক্ট করতে পেরেছেন? আসলে আমি কাস্টমারের কাছে পণ্য সেল করার আগে ওই পণ্যটার সাথে তার একটা রিলেশনশিপটাকে, একটা কানেকশন বিল্ড আপ করানোর ট্রাই করি। সো মানে আমার প্রোডাক্ট বেশিরভাগই হচ্ছে এরকম, যেগুলো হচ্ছে কানেক্টেড ফিল করার মতো কোনো না কোনো দিক আছে। তো আমি যখন এটা করাতে পারি, তখন সেটা সেলও হয়, প্লাস হচ্ছে কাস্টমার সেটাকে খুবই পজিটিভলি রিসিভ করে। প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে অনেক সময় হয় যে ইনস্ট্যান্ট আমাকে মেসেজ করে যে এত সুন্দর, এবং এটা আমাকে এত ভাবাচ্ছে, এত কানেক্ট ফিল করাচ্ছে। সো এই যে কাস্টমার কানেক্ট ফিল হচ্ছে, এইটা শুনতে আমার খুব ভালো লাগে। পৈশাচিক আনন্দ যেটাকে বলে কাইন্ড এই অফ। যে এত সুন্দর চিন্তা ভাবনা, এটা আপনি কিভাবে পেলেন? এটা কি আপনি বাই বর্ন এরকম পজিটিভ, নাকি ডে বাই ডে আপনি নিজেকে চেঞ্জ করেছেন? আমি কখনোই এতটা পজিটিভ ছিলাম না। আমি একটা জোন পরে, একটা জোনের পরে হচ্ছে আমি তখন চিন্তা করি, না এই থিঙ্কিংটা তো আসলে এরকম না, এইটা আরেকটু ওপেনলি ভাবতে হবে, আরেকটু বড় জায়গা থেকে ভাবতে হবে। এইটার পিছনে বই আমাকে অনেক হেল্প করেছে। আমি প্রচুর বই পড়তে পড়ি। পছন্দ করেন? আমি প্রচুর বই পড়ি। পছন্দের লেখক কে? অনেক পছন্দের লেখক আছে। মার্ক টোয়েন আছে, সুনীল আছে, হুমায়ুন আজাদ আছে, হুমায়ুন আহমেদ আছে, অনেক কবি আছে। কবিতা আমার ভীষণ পছন্দ। সো রাইটার আমার অনেক পছন্দ। অবসর সময়ে কি বই পড়া হয়? নিঃসন্দেহে প্রতিদিনই আমি বই পড়ি, প্রতিদিন। ওয়াও, এটা গুড হ্যাবিট। ভাই, আপনার কি মনে হয় বিজনেসের সঠিক সময় বলে কি আদৌ কিছু আছে, নাকি শুরু করাটাই আসল? শুরু করাটাই আসল, নিঃসন্দেহে শুরু করতে হবে, এবং সঠিক সময় বলতে কিছু নাই। সঠিক সময়ে এখন, মানে এই মুহূর্তটাই সঠিক আপনি সময়। যখন শুরু করবেন তখন। এক্স্যাক্টলি। অনেকে মনে করে না যে এখন শুরু করব না, ভাবে যে পরে স্টার্ট করব, এটা টাইম না। তাদের থিঙ্কিং নিয়ে কি বলতে চান, যে ওদেরকে এখনই স্টার্ট করা উচিত কোনো কিছু না ভেবে? না, অনেক সময় হয় যে আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেটার উপর ডিপেন্ড করছে যে আমি আসলে কোথায় কিভাবে শুরু করব। যেমন আমি যদি শয়ের এক্সাম্পল দেই, আমার যে প্রতিষ্ঠান আছে, শয়ের কিন্তু সেলিং এখনো শুরু হয়নি। আমরা এখন যেটা শুরু করেছি সেটা হচ্ছে প্রোডাক্ট মেকিং, অর্থাৎ কিভাবে ইন্ডিগো কালারটা দিয়ে আমরা কাপড়টা ডাই করছি, কিভাবে সেটা
ওয়াশ করছি, কিভাবে মেক করছি, কিভাবে শিউইং করছি, এই জিনিসগুলা মানুষকে দেখাচ্ছি। এবং একটা অডিয়েন্স বেস তৈরি হচ্ছে, যারা ইন্ডিগো পছন্দ করে কিংবা যারা এই ধরনের নেচার কানেক্টেড জিনিস পছন্দ করে, তারা এটা দেখছে, তারা এটা পছন্দ করছে। সো এই ধরনের একটা কাস্টমার বেস তৈরি করার পরে আমরা সেলিংটা শুরু করবো। এটা হয়তো আরও 6 মাস 1 বছর সময় লাগবে। সো এইটাও তো এই জায়গায় আসতে হলেও তো আমাকে এক জায়গায় শুরু করতে হবে। শুরু হুম। করেছি বলেই আমি এই জায়গায় এসেছি। আপনি কিভাবে মনে করলেন যে এই আইডিয়াটাই সঠিক, এটাই কাজ করবে? নেচার মানুষ নিঃসন্দেহে কানেক্ট করবে। মানুষ নেচারের পার্ট। সো আমরা যেই জায়গাতেই চলে যাই না কেন, যেখানেই থাকি না কেন, নেচারকে আমি কানেক্ট করবই নিঃসন্দেহে। সো নেচার নিয়ে কাজ করাটা এই জন্য একটু রিলায়েবল, যে আমি নিশ্চিন্ত থাকতে পারি কোনো না কোনোভাবে আমি একটা মানুষকে এটা দিয়ে কানেক্ট করাতে পারবই। আচ্ছা, আপনি কি কখনো নিজের ভ্যালু কমিয়ে কাজ করেছেন? ভ্যালু কমিয়ে বলতে? থাকে না অনেকে নিজের ভ্যালু কমিয়ে কাজ করে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করে, এরকম কখনো হয়েছে? ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করেছি, হ্যাঁ। যেমন ধরেন কিছু এটা কর্পোরেট পুরা লাইফের বললাম আমি, যে আপনার কর্পোরেট হতে পারে, বিজনেস হতে পারে, বা আপনার লাইফের যে কোনো সময় নিজের ভ্যালু কমিয়ে অনেকেই কাজ করে। এটা আমি একটু পজিটিভলি নেই। ভ্যালু কমিয়ে মিন্স হচ্ছে থাকে না যে ইচ্ছার বিরুদ্ধে আমি কাজটা করছি, আমার এটা ভালো লাগছে না। বাট আপনি একটু আগে বললেন যে আমরা জাস্ট স্যালারির জন্য আমরা কাজটা করছি। সো এরকম কখনো হয়েছে আপনার? এরকম আমার হয়েছে, এরকম অনেকবারই হয়েছে আসলে। আমি যেই সব সেক্টরে কাজ করতাম, আমি বলেছিলাম যে আমি যখন কলেজে ভর্তি হই তখন থেকেই আমি পাশাপাশি জব খোঁজা শুরু করি। কেন? কারণ আমার আমার বাবা ডাক্তার ছিলেন। ওনাদের একটাই কথা, আমিও ডাক্তারি লাইনেই পড়বো। পড়তে হবে, এটা হ্যাঁ। এটা থাকে, ডক্টর ফ্যামিলিতে থাকলে খুব প্রেশার থাকে এটা। তো আমার যেটা ইন্টেনশন ছিল, আমি চারুকলায় ভর্তি হব। সো একদম ফ্যামিলির বাইরে গিয়ে হলে আমি চারুকলায় পড়বো। সো তখন আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমি ডিসাইড করি, ওকে ফাইন, আমি বাবা থেকে আর টাকা নিব না, পরিবার থেকে আর টাকা নিব না, আমার টাকাটা আমাকে ইনকাম করতে হবে। কিভাবে সেটা করব? আমি তখন হচ্ছে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সাথে কাজ করতাম। সো আমার আসলে জার্নিটা ওখান থেকেই শুরু। সো ওই কাজটা তো আমার পছন্দের কাজ না, কিন্তু আমি জানি আমি পরিবার থেকে টাকা নিব না। কেন নিব না? এই আমার পছন্দের কাজ করার জন্য নিব না, কিন্তু সার্ভাইভ করার জন্য তখন আমাকে অনেক কাজ করতে হয়েছে। সো ওইটা ছিল আসলে আমার স্টার্টিং। সো ওই জোন থেকে যেটা হয়েছে, যেমন আমি মোবাইল সেক্টরে যখন ঢুকি অ্যাজ এ প্রমোটার, আমি ফোন বিক্রি করতাম নিজে একদম। ওই ফোন বিক্রি করা থেকে শুরু করে আমি সুপারভাইজার, এক্সিকিউটিভ, মানে এরকম হয়েছে আর কি। তো পরবর্তীতে সো এইটা আসলে একটা লাইফ লাইন হয়ে গেছে বলা যায়, যেহেতু আমি অনেক দিন এই সেক্টরে ছিলাম। তো অনেকগুলো প্রমোশনও হয়ে গেছিলো ইন দ্য মেইন টাইম। সো আমি ছাড়তে পারছিলাম না। সো এই ছাড়তে পারছিলাম না এবং বাঁচতেও পারছিলাম না একই সাথে। সো ওই জন্যই আসলে আজকের এই পজিশন, যে ওই আপনার ওই ফিলটা আমি পেয়েছি যে আমি বাঁচতে পারছি না। তখন থেকে আচ্ছা, আমি আচ্ছা। জাস্ট কাট। আপনার লাইফে কোনো রিগ্রেট আছে? থাকলে এটা কি সবথেকে বড় রিগ্রেট, যেটা আপনার মনে হয়েছে এটা করে আমি অনেক ভুল করেছি, এটা করা আমার উচিত হয়নি? আমার লাইফের সবচেয়ে বড় রিগ্রেট, না, আমার লাইফে কোনো রিগ্রেট নাই। কোনো রিগ্রেট নেই? না, মোটা দাগে কোনো রিগ্রেট নাই। টুকটাক ছোটখাটো অনেক ওইটা তো ব্যাপার আমাদের থাকেই। সবারই ভুল হ্যাঁ। থাকে। সো কিন্তু মোটা দাগে কোনো রিগ্রেট নেই, কারণ আমি আমার লাইফে এখন পর্যন্ত যা করেছি স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজের ডিসিশনে করেছি। আচ্ছা, অনেক টাকা আসলে মানুষ বদলে যায়, এটা কি আপনি এটার সাথে আপনি একমত? আহ, মানুষ বদলে যদি যায় তাহলে সেটা অনেক টাকা না হলেও বদলে যায়, কিন্তু যদি লাইফস্টাইলের জন্য হয়, অনেক টাকা আসলে লাইফস্টাইল বদলে লাইফস্টাইল যায়। না, থাকে না যে অনেক টাকা যখন মানুষের চলে আসে তখন মানুষের অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। ওকে, সেক্ষেত্রে এটার সঙ্গে আপনি একমত? আমি বলবো যে এইটার সাথে টাকার সম্পর্ক না। যে টাকা আসলেই যদি একটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তার মানে আসলে তার বিহেভিয়ার ওইটা ছিলই না। বুঝতে পারছেন? সেটা যেমন ধরেন অহংকার, একটা মানুষের মধ্যে যদি টাকার কারণে অহংকার গ্রো করে, তার মানে সেটা টাকা ছাড়া অন্য কিছুতেও গ্রো করতে পারতো। তার মানে তার মধ্যে অহংকার অহংকার ছিল। ব্যাপারটাই ছিল। হ্যাঁ। ইয়েস। আপনি কি কখনো অন্য কাউকে দেখে মনে হয়েছে সে অনেক বেশি সাকসেস, অ্যান্ড তারটা দেখে আপনার একটু মনে হয়েছে যে না, আমি যদি তার মতো হতে পারতাম? অনেক বেশি সাকসেস ব্যাপারটা আসলে আমি মানে অনেক ভালো কিছু করছে, ভালো কাজ করছে, সো মনে হয়েছে যে ইস, আমি যদি তার মতো হতে পারতাম? এরকম
অনেক এখনো হয়, এখনো আমি স্বপ্ন দেখি যেমন যেটা বলছিলাম যে শয়ের আমার যেটা ক্লোদিং ব্র্যান্ড হুম। শয়ের ট্যাগলাইনটা হচ্ছে কামনেস ইউ ক্যান ওয়্যার। ওয়াও! সো আপনি কামনেসটা আপনি পরিধান করতে পারবেন। হুম, হুম। তো এটা আমাদের ট্যাগলাইন এবং এইটার ওয়ার্কশপটা হবে হচ্ছে কোনো একটা বনের মধ্যে, কোনো একটা ঝিরির পাশে। সো আমরা আমাদের যে ডাইংটা মানে আমরা যে টাই করার পরে একদম যে ন্যাচারাল ফিলে হ্যাঁ, করতে তো আমরা চাচ্ছেন। যে কাপড়টা ধুবো সেটা ঝিরির পানিতে ধুবো হুম, এবং হুম। সেটা আপনি দেখবেন যে ঝিরির ধোয়া পানিতে একটা কাপড় হচ্ছে সেটা আমি পরতে চাই। সো এই কানেক্টটা আপনি ফিল করবেন, অডিয়েন্স ফিল করবে। তো দ্যাটস ইট। আসলে আমার আহ, এই জিনিসটা এখন যাদেরকে দেখি তো তাদের ক্ষেত্রে আমার কাজ করে যে ওয়াও, আমার যদি এখনই থাকতে পারতো আমার হয়তো এই জিনিসটা আরো 2 বছর পরে আসবে। আপনার মতে একজন উদ্যোক্তা সবথেকে বড় একাকিত্বের জায়গাটা কোথায়? একাকিত্বের জায়গাটা হচ্ছে যখন আপনি বড় পরিসরে কাজ করতে চাইবেন, টাকার প্রয়োজন পড়বে, টাকা পাবেন না। পাবেন না মানে পাবেন না। এবং এটা সেটা ছাড়া থাকে না যে আপনি অনেক বেশি কাজ করছেন, আপনার ফ্যামিলি, আপনার পছন্দের মানুষকে আপনি সময় দিতে পারছেন না। তখন তো আপনি নিজে একাকিত্বে ভুগছেন। বিকজ আপনি কাজ নিয়ে ব্যস্ত। আপনি কিন্তু আপনার পরিবার, আপনার পছন্দের মানুষকে সময় দিতে পারছেন না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলব যে আমার একাকিত্ব তৈরি হয় না, কারণ হচ্ছে আমি একটু গুছিয়ে কাজ করি এবং ব্যালেন্স করে চলেন। হ্যাঁ, এবং ওকে। আমি আমার লাইফে আসলে প্রায়োরিটি লিস্ট আছে যে কোনটা প্রায়োরিটি লিস্ট। আমার পরিবারের একটা প্রায়োরিটি আছে, আমার কাজের একটা প্রায়োরিটি আছে, আমি থিয়েটার করি, আমার রিহার্সাল করতে হয়, হুম। সেটার একটা প্রায়োরিটি আছে এবং ওই প্রায়োরিটি ওয়াইজ আমি আসলে সেট করি কোথায় কতক্ষণ সময় দিব। আপনার ফ্যামিলি আপনাকে কতটা ইন্সপায়ার করে কাজের জন্য? আহ, আমার পরিবার হচ্ছে গ্রামে থাকে হুম। এবং আমার পরিবার আসলে কখনো ইন্সপায়ার করে নাই আমাকে ট্রুলি। মানে আমার পুরো বিজনেসটা শুধুমাত্র আপনার একার ডিসিশনে করা হয়েছে? একদম একদম এটা কিন্তু পরিবারের অনেক বড় একটা ডিসিশন ভাইয়া। একটা বিজনেস আপনি স্টার্ট করছেন। ৫টা বছর আপনি এখানে ব্যয় করেছেন ফ্যামিলি সাপোর্ট ছাড়া। এবং পরিবারের ক্ষেত্রে যেটা বলবো ওই যে আমি কলেজ লাইফ থেকে চাকরি শুরু করেছি কেন, কারণ হচ্ছে পরিবারের ডিসিশনে আমি চলবো না, এটা আমি তখনই ডিসিশন তারা কি নিয়েছি। এখন হ্যাপি না যে আপনি ভালো কাজ করছেন? আপনাকে আপনার সো প্রোডাক্টস মানুষ পছন্দ করছে? এখন এখন তো অবশ্যই হ্যাপি। এখন ওরা আমাকে দেখছে কিংবা আমি আমার বিভিন্ন ধরনের কাজই দেখছে, বেসিক্যালি আমার অভিনয় দেখছে টেলিভিশনে। সো হ্যাপি। কিন্তু আমি আমার শুরুতে কখনোই সাপোর্ট পাইনি যে ওকে ফাইন আমরা তোমার পাশে আছি, তুমি এটা করো। নো, এরকম ছিল না। তারা সবসময় এটা জেনারেলাস জায়গা থেকে ভাবতো, যেটা বাকি ডক্টর, ইঞ্জিনিয়ার হতে হবে। হ্যাঁ, যেটা হুম, বাকি হুম, 100 জন ভাববে ভাবে। ওই জায়গা থেকে। কিন্তু এই যে ভালো লাগার পেছনে যে ছোটা যায়, ওইটা হচ্ছে আনন্দের। ওইটা হয়তো আমাকে আর্থিকভাবে আনন্দ নাও দিতে পারে, কিন্তু বাট মেন্টাল পিস। মানসিকভাবে যে আমাকে শান্তি দিবে ওই জিনিসটা ওরা বিশ্বাস করে না আসলে। আপনার বিজনেস থেকে আপনার সবথেকে বড় শিক্ষা কি? বিজনেস থেকে আমার সবথেকে বড় শিক্ষা হলো মানুষের সাথে মিশতে পারা, মানুষের সাথে কমিউনিকেশন স্কিল যেটাকে বলবো আমি, এবং মানুষকে জানা, আসলে মানুষের জীবনের অনেক কিছু আমি জেনেছি, অনেক অনুভূতির কথা জেনেছি। সো এটাকে আমি অনেক প্রায়োরিটি দিই। আচ্ছা, আপনার মতে একজন উদ্যোক্তার সবথেকে বড় শক্তি কি? ধৈর্য, সাহস নাকি আত্মবিশ্বাস? নিঃসন্দেহে তিনটাই এই জন্য, মানে ওই যে রেল লাইনের মতো কোনটাকে ব্যাপারটা। আপনি একটু আগে রাখবেন? ধৈর্য, সাহস, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস তো অবশ্যই আগে ফার্স্ট থাকবে, প্রায়োরিটি। ফার্স্ট ইয়েস। প্রায়োরিটি। সো আত্মবিশ্বাস না থাকলে আপনি হুম। কনফিউজ থাকা মানে হচ্ছে আপনি জানেন না যে আপনার ধৈর্যটা আসলে কতক্ষণ স্টেবল হবে। ট্রু, ট্রু। সো আত্মবিশ্বাস থাকা মানে হচ্ছে আপনি ধৈর্য ধরবেন, ইটস এ মাস্ট, বাকিগুলি অটোমেটিক চলে আসবে। আপনাকে যদি কেউ বলে আপনার লাইফের একটা অভ্যাস বাদ দিতে, গুড অর ব্যাড, গুড তো বলবেন না, ব্যাড হ্যাবিট, আপনি কোনটা বাদ দিবেন? আহ, আমার বন্ধুদের কাছে অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে আমার, কিন্তু আমার কাছে কিন্তু আমার কোনো ব্যাড হ্যাবিট নাই। আমি যা করি খুব আনন্দ নিয়ে করি, সো আমি বাদ আপনি দিতে কোনো চাই কিছু না। চেঞ্জ No, করতে পারেন no. মানে চান না, তাই তো? আপনার কখনো মনে হয়েছে যে আমি সব কিছু ছেড়ে জাস্ট কোনো কিছুই করব না, নিজের মতো করে থাকবো? কখনো এটা মনে হয়েছে যে আমি আর কাজের মধ্যেই থাকতে চাই না, লাইফের অনেক তো হলো, আর কত, এরকম মনে হয়েছে? অবশ্যই আমি তো এটা এটা আমার লাইফের গোল, লিটারেলি। আমি তো আমার আজীবন আমি কাজ করব না, হুম। আমি মানবকে একটা জায়গা পর্যন্ত নিয়ে যাব। তারপর আপনার আমি প্ল্যান কি? যতটুকু স্বপ্ন দেখি ততটুকু জায়গা পর্যন্ত নিয়ে মানবকে রেখে দিব, মানব মানবের মতো চলবে। হুম।
শখে আমি একটা জায়গা দিব, শয়ের মতো চলতে থাকবে। পরবর্তী লাইফ আমি আমার মতো আপনি করে আপনার জাস্ট মতো এনজয় করবেন। এক্স্যাক্টলি আমি আমার মতো Okay. করে আলাদা হয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পুরো প্রোগ্রামটা দেখার জন্য। আজকে কিন্তু আমাদের সাথে ছিলেন অর্ণব ভাইয়া। আপনাদের সবার জন্য ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন, শিখতে পারবেন কিভাবে খুব ছোট থেকে শুরু করা যায়। আজকের শোটা আমাদের এবং আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী আছেন তারা কিন্তু আজকের শোটা অনেক বেশি পছন্দ করবেন, কজ আমাদের সাথে আজকে এমন একজন পার্সন আছে যিনি নিজেও কিন্তু একদম প্রকৃতি লাভার এবং তার যে ব্র্যান্ডটা সব কিছু কিন্তু প্রকৃতি নিয়ে। ভাইয়ার কিন্তু মানব যে ব্র্যান্ডটা আছে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন, একদম ইউনিক কালেকশন। সো একটু ভিজিট করবেন। যারা নেচার লাভার আছেন তাদের জন্য আজকের শোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই কানেক্ট করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।